আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আদর্শ গ্যাস। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং বলতে গেলে ফিজিক্স ফার্স্ট পেপারের অন্যতম সহজ চ্যাপ্টার। ওকে, আমি ট্রাই করবো এটাকে একদম সহজভাবে উপস্থাপন করতে। আচ্ছা, শুরু করি, দেখা যাক কেমন হয় তোমাদের। দেখো, এই চ্যাপ্টারের নাম আদর্শ গ্যাস হলে তাহলে আমাদের আদর্শ গ্যাস সম্বন্ধে কিছু ক্রাইটেরিয়া জানতে হবে আর কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে। এর মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে বয়েলের সূত্র। আমি ধারাবাহিকভাবে যেমন আদর্শ গ্যাস বলতে আসলে কি বোঝায়, যখন এই কথাটা বলা হয় তখন হচ্ছে যেসব গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, লুসে গ্যাস, চাপের সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস। কিন্তু আবার বলা হচ্ছে কোনো গ্যাসে প্রকৃতপক্ষে আদর্শ গ্যাস নয়, সব কিছু বাস্তব গ্যাস। অর্থাৎ আদর্শ গ্যাস একটা আইডিয়াল কনসেপ্ট, সেখানে আমরা বিভিন্ন ইকুয়েশন পড়বো। সো আস্তে আস্তে ধারাবাহিকভাবে এই পথটা আমাদের ফাটিয়ে দিতে হবে। তাহলে আসা যাক, আমরা একদম বেসিক থেকে শুরু করি। প্রথম কথা হচ্ছে কি বয়েলের সূত্র। হ্যাঁ, তাহলে বয়েলের সূত্র জিনিসটাকে একটু দেখো। সায়েন্টিস্ট রবার্ট বয়েল এই সূত্রটা দেন, সেটা হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা যদি তাপমাত্রা স্থির থাকে, নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ চাপটা আয়তনের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। একটু দেখো, যেমন আমি এখানে একটা সিস্টেমেটিক একটা ফিগার ড্র করেছি। এই ফিগারটা একটু দেখো, ফিগার নং 5, একটু দেখো 5 এবং 6। এখানে একটা সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস আছে, একে আমরা যদি চাপ প্রয়োগ করি, তাহলে দেখো চাপ কম। এখানে মনে করো এই পিস্টনটা কোথায় আছে, দেখো পিস্টনটা এখানে আছে, তাহলে গ্যাসের আয়তন বেশি। কিন্তু দেখো পিস্টনটা দেখো এই জায়গায়, এখানে চাপ বেশি, পিস্টনটা এই জায়গায় নিয়ে আসলাম আমরা, তাহলে গ্যাসের গতিশক্তি বেড়ে গেছে, বেশি ছুটাছুটি করবে এটা। কিন্তু দেখো আয়তন কিন্তু কমে গেছে, অর্থাৎ গ্যাসগুলো এখন এই জায়গায় আছে। অথচ যখন চাপ কি ছিল, এই জায়গায় ছিল, পিস্টন যখন এই জায়গায় ছিল তখন চাপটা একটু কম ছিল কিন্তু আয়তন বেশি। কিন্তু এই জায়গায় দেখো চাপ বেশি কিন্তু আয়তন কম, আয়তন কমে গেছে, অর্থাৎ পিস্টনটা আর এদিকে নিয়ে আসলাম, তারপরে পিস্টনটা আপ ডাউন করতে পারে, তাহলে দেখো ফিগার কি বলে যে আপনি যদি এখানে তাপমাত্রা যদি কি হয় টি হয়, তাহলে বি প্রপোর্শনাল টু 1/p। বি প্রপোর্শনাল টু 1/p বলতে চাপ বাড়ালে আয়তন কমবে আর চাপ কমালে আয়তন কি বাড়বে। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলি, বি ইকুয়াল তারা ধ্রুবক ইন্টু 1/p, ধ্রুবক আমরা কে হিসেবে সাধারণত প্রকাশ করি। তাহলে পিবি ইকুয়াল কে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি P1 V1 ইকুয়াল P2 V2 ইকুয়াল P3 V3 ইকুয়াল ডট 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 Pn Vn ইকুয়াল। অর্থাৎ তুমি তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে বিভিন্ন চাপে বিভিন্ন রকম আয়তন পাওয়া যাবে, কিন্তু চাপকে আয়তন দ্বারা গুণ করলে মান সব সময় ফিক্সড পাওয়া যাবে। সো গ্রাফিক্যালি সেটা আমরা এভাবে দেখাতে পারি একটা চিত্রের মাধ্যমে, যে দেখো এখানে চাপ বেশি ছিল তখন আয়তন কম, তখন দেখো চাপ যখন বেশি তখন হচ্ছে কি আমাদের একটু কারেকশন দিতে হবে। সেটা হচ্ছে এই রকম, একটু দেখো চাপ বেশি ছিল, এখানে দেখো চাপ কম আয়তন বেশি, তাহলে চাপ কম আয়তন বেশি, সরি তোমার চাপ কম, আমরা যদি বলি চাপ বেশি আয়তন কম, তাহলে আয়তন কমে গেছে B1। ওকে, আবার যদি কি হয় চাপ বেশি হয়, যদি তোমার চাপ কম হয়, যেমন এখানে চাপ কম কিন্তু আয়তন বেশি, এটাকে আমরা B2 দিলাম। সো দেখো চাপ বেশি তাহলে আয়তন কমে গেছে, কিন্তু চাপ কম আয়তন বেশি, চাপ কম যদি আমরা চাপ কমাই দিই তাহলে আয়তন বেড়ে যাবে। কিন্তু বলা হচ্ছে দেখো আয়তক্ষেত্র এ বি ও ডি এটার ক্ষেত্রফল যত হবে, আয়তক্ষেত্র সি ই ও এফ এর ক্ষেত্রফল তত হবে। অর্থাৎ এই চাপের মান এবং আয়তনের মানের গুণফল যা আসবে, এই চাপ এবং এই আয়তনের গুণফলের মানও কিন্তু কি আসবে, সেম আসবে, অর্থাৎ এতে হেরফের হবে না। তাহলে বলতে হবে কন্ডিশন কি, কন্ডিশনটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকতে হবে। তাহলে আমরা এখানে চাপ বেশি কিন্তু আয়তন কম, তাহলে চাপ কম এখানে, কিন্তু আয়তন কি, চাপ কম আয়তন বেশি। কিন্তু এই যে গুণফল, চাপ এবং আয়তনের মানের গুণফল, যে মানটা পাওয়া যাবে এখানে, এটা একটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে অনেকটা ফিগার অনুসারে, সেই হচ্ছে বিষয়। সো এখানে দেখো বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন চাপ এবং বিভিন্ন আয়তনে এই গ্রাফটা কিভাবে প্রকাশ করতে পারে একটু দেখো। যেমন দেখো এখানে আমরা বি বনাম পি লেখা চিত্র ড্র করলাম। এখানে দেখো এটাকে আমরা বয়েলের সূত্রের আমরা কয়েকটা ফিগার দিলাম। দেখো বি প্রপোর্শনাল টু 1/p, তাহলে বুঝতে পারো চাপ বাড়লে আয়তন কমে যাবে, অথবা তুমি চাপ কমালে আয়তন বাড়বে।
সো এই বিষয়টাকে আমরা চাপকে এককের মাধ্যমে দেখাই, এটা এককের মাধ্যমে দেখাই। কিন্তু কেউ যদি বলে যে আমি এটা একটু চেঞ্জ করবো, এদিকে বি দিব এদিকে পি দিব, তাতে কোনো অসুবিধা নেই। কারণ কেন? তাহলে আয়তন বাড়লে চাপ কমবে, চাপ কম, দেখো আয়তন বাড়ালে চাপ কমবে। আচ্ছা, তার মানে আমরা এই ফিগারটা বি বনাম পি বলতে পারি অথবা পি বনাম বি বলতে পারি, তাতে কোনো প্রবলেম নাই। তারপর দেখো এই গ্রাফটা কি, এই গ্রাফটা হচ্ছে কি 1/b বনাম পি, অর্থাৎ পি বনাম 1/b। আমরা যদি পির মান বনাম 1/b বিভিন্ন চাপে বিভিন্ন আয়তনে মানগুলো বসালে আমরা এরকম একটা মান পাবো। এটা অনেকটা বলতে গেলে y = mx, তোমরা যদি সরল রেখা পড়ো তাহলে দেখবা মূল বিন্দুগামী একটা রেখা পাওয়া যাবে। ওকে, তারপর দেখো বি বনাম পিবি লেখচিত্রটা হচ্ছে এরকম পাওয়া যাবে। আর পি বনাম পিবি একই কথা, বি বনাম পিবি অথবা পি বনাম পিবি দেখা যাবে, এইরকম একটা সরলরেখা পাওয়া যাবে। সো এইগুলো হচ্ছে কি কতগুলো এক্সপেরিমেন্টাল গ্রাফ, ওকে, এবং আদর্শ অবস্থায় বলতে হবে। তাহলে এই জিনিসটা আমরা বয়লের সূত্র থেকে মোটামুটি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে কি তাপমাত্রা স্থির থাকলে তাহলে চাপের সাথে আয়তনের সম্পর্কটা হচ্ছে কি, চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্ত আনুপাতিক, অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমবে আর চাপ কমালে আয়তন বাড়বে। ঠিক আছে, সো গ্রাফ আমরা বি বনাম পি বলতে পারি অথবা পি বনাম বি বলতে পারি। এখানে যেমন আমরা আয়তন বাড়ালে চাপ কমবে বা আয়তন কমালে চাপ বাড়বে, সিমিলারলি আমরা এই পি বনাম বি বলতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো হেরফের হবে না। ঠিক আছে, এখন তাহলে বয়লের সূত্রে আমরা মেন বেসিকটা হচ্ছে কি P1 B1 ইকুয়াল, আমরা ম্যাথমেটিক্যাল সুবিধার জন্য দেখবা এই ফর্মুলাটা বেশি ইউজ করবো গাণিতিক প্রবলেমের জন্য। P1 B1 ইকুয়াল হচ্ছে কত, P2 V2। ঠিক আছে, তাহলে দুটি ভিন্ন চাপে দুটি ভিন্ন আয়তন পাওয়া যাক, কিন্তু কন্ডিশন হচ্ছে কি তাপমাত্রা স্থির থাকতে হবে। তাহলে মানটা সবসময় কি আসবে, ফিক্সড আসবে, মানগুলো সবসময় কি আসবে, ফিক্সড আসবে। সো তোমরা যখন তাপগতিবিদ্যা পড়বা ফিজিক্স দেখাতে পারে, এখানে একটা সমুষ্ণ প্রক্রিয়া নামক একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে কি যে তাপগতির প্রক্রিয়া সিস্টেমে তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকলে যেমন এখানে তাপমাত্রা যদি স্থির থাকে সেটা হচ্ছে কি এখন সিস্টেম কি যে যেখানে আমরা এক্সপেরিমেন্ট চালাই সেটা হচ্ছে কি আমাদের জন্য সিস্টেম, উন্মুক্ত সিস্টেম আছে, বদ্ধ সিস্টেম আছে, তারপর বিচ্ছিন্ন সিস্টেম আছে, সেগুলো তাপগতিবিদ্যা গেলে পাবে। সেখানে এই যে সমস্ত প্রক্রিয়া মানে আসলে হচ্ছে বয়লের সূত্র। ঠিক আছে, সো ধীরে ধীরে সংকুচন ধীরে ধীরে প্রসারণ, হঠাৎ সংকুচন হঠাৎ প্রসারণ, হঠাৎ সংকুচন কিংবা হঠাৎ প্রসারণ হলে সেটা কিন্তু সমুষ্ণ প্রক্রিয়া হয় না, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তোমরা সেগুলো তাপগতিবিদ্যা গেলে পাবে, আমি এখানে দেখাচ্ছি ধীরে ধীরে সংকুচন ধীরে ধীরে প্রসারণ, অথবা স্থির তাপমাত্রা বা তাপমাত্রা ধ্রুব থাকলে এটাকে আমরা বলি সমুষ্ণ প্রক্রিয়া বা বয়লের সূত্র। সো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসে, এটা 2 নম্বরের জন্য আসে, সেটা হচ্ছে ফু দিয়ে বেলুন ফুলানো, এটা কি বয়লের সূত্র মেনে চলে? ফু দিয়ে বেলুন ফুলানো বয়লের সূত্র মেনে চলে না। আমরা যখন ফু দিয়ে বেলুন ফুলাই তখন যে কি করি, বল প্রয়োগ করি, বাতাসে যে বলটা প্রয়োগ করি এটার ফলে কি হয়, চাপ হয়, কিন্তু আমরা বেলুনে যাবে তো বাহ্যিক চাপ প্রয়োগ করছি না, তাহলে এখানে আয়তন সংকুচিত হওয়ার কোনো সুযোগ নেই, আমরা বাহ্যিক কোনো চাপ প্রয়োগ করি না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় আমরা যখন কি করি ফু দিয়ে বেলুন ফুলে তখন আয়তন বেড়ে যাচ্ছে, না, ফু দিয়ে মানে হচ্ছে এটা গতিশক্তি দিয়া, এটা কি দিয়া, গতিশক্তি দিয়া, আর বেলুনে চাপ প্রয়োগ করা কিন্তু কি নয়, এক নয়, যার কারণে ফু দিয়ে বেলুন ফুলানো এটা কি নয়, বয়লের সূত্র মেনটেন করে না, বা এটা বয়লের সূত্রের পরিপন্থী। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে এই বয়লের সূত্র ইউজ করে আমরা যে কোনো গাণিতিক প্রবলেম সলভ করতে পারবো, শুধু মনে রাখতে হবে তাপমাত্রা স্থির থাকবে, এবং তাহলে P1 B1 ইকুয়াল P2 B2 ইকুয়াল Pn Vn এভাবে করে যাবে। তাহলে দুইটা ভিন্ন চাপে দুইটা ভিন্ন আয়তন পাওয়া যাক। দেখো এখানে যেমন চাপ বেশি কিন্তু আয়তন কম, এখানে চাপ কম কিন্তু আয়তন কি বেশি, প্রবলেম নাই। গ্রাফ কি বলে যে আপনি এই যে চাপ বেশি ছিল আয়তন কম, চাপ কম আয়তন বেশি, তাহলে আমরা এটার যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যত হবে এ বি উ ডি, এটার ক্ষেত্রফল যত হবে এ সি ই উ এফ, এটার ক্ষেত্রফল কিন্তু কি হবে, তত হবে। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে বিভিন্ন চাপে বিভিন্ন আয়তন পাবো, কিন্তু চাপ এবং আয়তনের মানের গুণফল সবসময় কি পাওয়া যাবে, ধ্রুব পাওয়া যাবে। এই কারণে বয়লের সূত্রের স্মার্টনেস বলো বা বয়লের সূত্রের সাকসেস বলো এই জায়গায় যে তাপমাত্রায় স্থির থাকলে তাহলে চাপ এবং আয়তনের সম্পর্ক হবে কি, ব্যস্তানুপাতিক। ওকে, দেখো আমরা বয়লের সূত্রে কিছু প্রবলেম সলভ করে দেখি কেমন। দেখো বয়লের সূত্র কি ছিল, বি প্রপোর্শনাল টু 1/p, সেটা হচ্ছে কি 1/p
টি স্থির, যদি টেম্পারেচার স্থির থাকে তাহলে বি প্রপোর্শনাল টু 1/p। এখান থেকে আমরা বি ইকুয়াল কে ইন্টু 1/p, আই মিন হচ্ছে ধ্রুবক, পি বি ইকুয়াল আমরা কে বলি। সো যে কোনো কি হয়, যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে দুটি ভিন্ন চাপে দুটি ভিন্ন আয়তন পাওয়া গেলেও চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি হবে, সমান হবে। যেমন এই অনুসারে একটা প্রবলেম দেখো, এটি নির্দিষ্ট তাপমাত্রায় এটি নির্দিষ্ট পরিমাণ বায়ুকে শুষ্ক বায়ুকে সমুষ্ণ প্রক্রিয়ায়, তাহলে সমুষ্ণ প্রক্রিয়া বা আমরা বলি আইসোথার্মাল প্রসেস, যেটা হচ্ছে কি বয়লের সূত্র মেনটেন করবে, তাপমাত্রা স্থির থাকবে। ওকে, সমুষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা সমান, তাপমাত্রা স্থির। ওকে, সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ নির্ণয় করো। তাহলে আদি আয়তনের অর্ধেক করা হলো, তার আদি আয়তন যদি B1 হয়, শেষ আয়তন হবে কত, B1 এর অর্ধেক। তাহলে আদি চাপ যদি কি হয়, P1 হয়, শেষ চাপ কত, P2। এখন দেখো P1 B1 ইকুয়াল হচ্ছে কত, P2 V2। এটা কোত্থেকে পেয়েছি, এটা আমরা বয়লের সূত্র থেকে পেয়েছি। তাহলে P1 V1 ইকুয়াল P2 V2, এখান থেকে আমরা P2 ইকুয়াল কত, P1 V1 বাই কত, V2। তাহলে P1 V1 বাই V2 হচ্ছে কত, V1 এর হাফ, B1 এর অর্ধেক। তাহলে কত হবে, ক্যালকুলেশন করলে 2P1, B1 B1 চলে যাবে, আর এটাকে আমরা উল্টে দিতে পারি, তাই না, 2P1। তাহলে চূড়ান্ত চাপ হবে আদি চাপের কত গুণ, দ্বিগুণ। আচ্ছা, আমরা পেয়ে গেলাম। তারপর দেখো, কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে একটি বুদবুদ বায়ু বুদবুদ বাবল, যেটা বলি আমরা বায়ু বুদবুদ, পানির উপরিতলে আসায় আয়তনে কত গুণ হলো, 5 গুণ হলো। বায়ুমণ্ডলের চাপ কত হবে, 10⁵ নিউটন মেম্বার্স টু হলে হ্রদের গভীরতা কত। তাহলে দেখো হ্রদের গভীরতায় দেখো পৃষ্ঠের চাপ যদি P2 বলো, আর আয়তন B2 হচ্ছে 5B1, অর্থাৎ আদি আয়তন, বুদবুদের আয়তন আদি আয়তনকে, আদি আয়তন যদি কত হয়, V1 হয়, শেষ আয়তন হবে কত, 5V1, B2 হবে কত, 5B1, B1 এর 5 গুণ। ওকে, তো দেখো এখানে চাপ যদি P2 হয়, তাহলে এইচ গভীরতায় চাপ কত, যেখানে দেখো যত বেশি গভীরে যাবা তত চাপ বেশি হবে, ঠিক আছে। তাহলে এইচ গভীরতায় চাপ, যে কোনো পয়েন্টে গভীরতায় চাপ হচ্ছে কত, এইচ রুজি আমরা, তাই না বলি না। তাহলে এই এখানে হ্রদের পৃষ্ঠের চাপ কতটুকু হবে, হ্রদের গভীরতায় এইচ গভীরতায় চাপ কতটুকু হবে, P1 হচ্ছে কত, P2 বায়ুমণ্ডলের চাপ প্লাস এইচ রুজি। এটাকে আমরা বলি বায়ুমণ্ডলের চাপ, সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলের চাপ, এটা হচ্ছে কি বায়ুমণ্ডলের চাপ, মানে আমরা বলি বায়ুমণ্ডলের চাপ বললে হবে না, সেটা হচ্ছে কি আসলে হ্রদের উপরিতলে বায়ুমণ্ডলের চাপ প্লাস এইচ রুজি। তাহলে এইচ রুজি সেটা হচ্ছে কি পানির ঘনত্ব হচ্ছে 1000 kg/3। ওকে, আমরা তাহলে দেখি P1 B1 ইকুয়াল হচ্ছে কত, P2 V2। P1 হচ্ছে কত, হ্রদের গভীরে চাপ হচ্ছে কি বায়ুমণ্ডলের চাপ প্লাস এইচ রুজি। আমি আবার বলছি, হ্রদের পৃষ্ঠে যেটা তোমার হ্রদের গভীরে চাপ এক নয়, হ্রদের পৃষ্ঠে যে চাপটা আছে গভীরে চাপ হবে কি বায়ুমণ্ডলের চাপ প্লাস এইচ রুজি, বায়ুমণ্ডলের চাপ প্লাস এইচ রুজি। তোমরা 9 নিয়ে এই ফর্মুলা পড়ে আসছো, এইচ গভীরতার চাপ কিভাবে প্যাসকেলের যে ফর্মুলা অনুসারে। আচ্ছা, আমি এখানে ডিটেলস দেখাচ্ছি না, সেটা P1 V1 ইকুয়াল P2 V2 কেন বলতে হবে এখানে, যেহেতু যেগুলো তোমার কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে বয়লের সূত্র প্রযোজ্য হবে কিভাবে বুঝলাম। দেখো এখানে দেয়া আছে কি, মনে রাখবা ফিজিক্সে যে কোয়ান্টিটিগুলো দেয়া থাকে সেগুলো হচ্ছে পরিবর্তনশীল, যেটা দেয়া থাকবে না সেটা যেমন এখানে সমস্ত প্রক্রিয়া বলে দেয়া আছে, তাহলে একটা বয়লের সূত্র মেনটেন হবে বা তাপমাত্রা স্থির। দেখো কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলাটায় বায়ুমণ্ডলের আয়তন 5 গুণ হলো, বায়ুমণ্ডলের চাপে তো হ্রদের গভীরতা নির্ণয় করো, তাহলে এখানে তাপমাত্রাটা স্থির, সেটা দেয়া নাই সে কারণে স্থির মনে থাকবা, যেটা দেয়া নাই সেটা স্থির, অর্থাৎ এটা চেঞ্জেবল না। চেঞ্জ হচ্ছে কি চাপের পরিবর্তন হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে। তাহলে P1 V1 ইকুয়াল P2 V2, অর্থাৎ আমরা তাপমাত্রা স্থির ধরে এই কাজটা করতে পারি। তাহলে P1 হচ্ছে কত, P1 হচ্ছে P2 প্লাস এইচ রুজি। ওকে, অনেকে এটা ভুল করে ফেলো, এটা P1 ধরবো না P2 ধরবা, এটা কোনো ফ্যাক্ট না। তুমি P1 কাকে ধরো, P2 কাকে ধরো, B1 কাকে ধরো, B2 কাকে ধরো, এটা কোনো ফ্যাক্ট না। সবসময় খেয়াল রাখতে হবে এইচ গভীরে চাপ হচ্ছে কি বায়ুমণ্ডলের চাপ প্লাস এইচ রুজি। তাহলে দেখো এইটাই আমরা P2 প্লাস এইচ রুজি V1, B2 হচ্ছে কত 5B1, 5 এটা B1 B1 চলে যাবে, তাহলে P2 প্লাস এইচ রুজি হচ্ছে কত 5P2। এখান থেকে আমরা এইচ রুজি হচ্ছে কত 4P2, এখান থেকে এইচ এর মানটা কত 4P2 বাই রোজি। পি হচ্ছে কত বায়ুমণ্ডলের চাপ, সেটা হচ্ছে কত 10⁵ নিউটন m/2, 10⁵ নিউটন m/2 আর প্যাসকেল, নিউটন m/2 যে কথা, অ্যাকচুয়ালি প্যাসকেল একই কথা। রু হচ্ছে পানির ঘনত্ব 1000 kg/3। এটা যদি পানি না হয় অন্য কিছু হয় তাহলে ঘনত্বটা দেওয়া থাকতে হবে, যেহেতু পানি হ্রদের গভীরে পানি
সেক্ষেত্রে ঘনমাত্রাটা তোমার ঘনত্বটা না দিলেও চলবে, অর্থাৎ দেওয়া থাকতে হয় না প্রশ্নে। আমরা জানি সেটা 1000 কেজি ইনভার্স 3 আর জি হচ্ছে 9.8 এমএস ইনভার্স 2। সো ক্যালকুলেশন করলে আমরা রোদের গভীরতাটা পেয়ে যাই, সেটা হচ্ছে কত 40.82 মিটার। ওকে ওকে আমরা এখন দেখি এই প্রবলেমটা, এটা ঢাকা বোর্ড 2015-তে আসছে। একটু দেখো, একটি বায়ুপূর্ণ বেলুনকে এরকম একটা বেলুনকে যখন আমরা কি করি, এইরকম একটা বেলুনকে মনে হয় বেলুন আঁকতে পারি না মনে করি একটা বেলুন, ঠিক আছে, এরকম একটা বেলুনকে কি বললো 40.81 মিটার গভীরে নিয়ে যাওয়া হয়, সেটি 1 লিটার আয়তন ধারণ করে। তাহলে 1 লিটার আয়তন ধারণ করে। এখন প্রশ্ন হচ্ছে হ্রদের তলদেশে আরও 1 লিটার বায়ু প্রবেশ করে তাকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, বায়ুমণ্ডলের চাপ দিয়েছে। এখন তোমাকে বললো নিমজ্জনের পূর্বে বেলুনের আয়তন কত ছিল। অর্থাৎ প্রথম দিকে আমাদের কি ছিল, আমরা একটা বেলুন এখানে ছিল, সেটাকে আমরা কি করলাম, স্বাভাবিকভাবে তোমরা মনে রাখতে পারো যে একটা বেলুন, সেটাকে যখন আমরা রোদের তলদেশে নিয়ে যাবো আয়তন ছোট হয়ে যায়, মনে করো বেলুনটা এরকম আয়তন ছোট হয়ে গেল। আচ্ছা 1 লিটার হয়ে গেল। এখানে তোমাকে বললো নিমজ্জনের পূর্বে এটার আয়তন কত ছিল। তাহলে এটা যদি B1 হয়, এটা হবে কত V2। আচ্ছা B1 V2 যে কোনো একটাকে ধরতে পারো। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল হচ্ছে কত P2 V2। তুমি দাবি করতে পারো এখানে বয়েলের সূত্র কেন প্রযোজ্য হবে, তাহলে মনে রাখতে হবে দেয়া নাই কি তাপমাত্রা, সেটা কনস্ট্যান্ট ধরতে হবে। তাহলে P1 V1 ইকুয়াল P2 V2। এখান থেকে আমরা V1 হচ্ছে কত, আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে P2 হচ্ছে কত P1 প্লাস H রো জি। বাংলা কথাগুলো লিখবা, আমি বাংলা কথাগুলো লিখি নাই, তোমরা একটু বিস্তারিত লিখবা, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে P1 প্লাস H রো জি ইন্টু হচ্ছে কত V2। ওকে ফাইন। তাহলে P1 হচ্ছে 10, এটা অবশ্যই 105 ধরে বসে থাকবা, আমার লিখে একটু প্রবলেম। অনেকেই মনে করো যে আমি এখানে হোয়াইট বোর্ডে লিখি করি কেন, আমি সরাসরি লিখাই করাই না কেন। এর অন্যতম কারণ হচ্ছে এই লেখাগুলো আমি একটু সাজিয়ে গুজিয়ে লিখি, না হয় আমার লেখা বোঝার কথা না যার কারণে আমি এভাবে করে লিখেছি। আচ্ছা কেন লিখে না সেটা যারা সরাসরি আমার স্টুডেন্ট ক্লাস করো তারা হয়তো বুঝবো। আমার লেখাগুলো অনেকটা চাইনিজ টাইপের, অনেক কষ্ট করে একটু সোজা করে লিখেছি তোমাদের জন্য আচ্ছা তাহলে এই যে দেখো H রো জি। আচ্ছা V1 V2 এটা কেন 1 লিটার আয়তন ধারণ করলো, তাহলে আদি আয়তন কত ছিল 5 লিটার ছিল। ওকে এটা একদম ইজিলি বোঝা যায়। বললো বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার হলে এখানে কি করা হলো, তোমাকে বললো আরও 1 লিটার প্রবেশ করে তারপর ছেড়ে দেওয়া হলো। এখানে 1 লিটার আয়তন ধারণ করলো, দেখো হ্রদের গভীরে নিয়ে যাবো 1 লিটার আয়তন ধারণ করলো, এর তোমাকে বলা হলো যদি 1 লিটার সাথে আরও 1 লিটার যোগ করা হয়, মানে তখন ছেড়ে দেওয়া হলো অবস্থাটা কি হবে, ছেড়ে দিলে তো উপরে আস্তে আস্তে মানে একেবারে কি হবে, আয়তন বেড়ে যাবে, তাই না। আচ্ছা আয়তন বেড়ে গেলে তাহলে কি হবে, V2 হচ্ছে কত, আমরা এখান থেকে কি পাইছি, V2 হচ্ছে কত P1 B1 বাই P2। তাহলে P1 হচ্ছে কত P2 প্লাস P1 হচ্ছে H গভীরতায়। তুমি যদি বলো দেখো এখান থেকে আমরা B2 হলে কত হবে, এখান থেকে আমরা B2টা যদি এখানে ছিল, আমরা প্রসারণের বেলায় এই কথাটা বলবে একটু দেখো P1 V1 বাই কত P2 হচ্ছে কত P1 প্লাস H রো জি, তাহলে হচ্ছে কত V2। তোমাকে বললো তাহলে V1টা কত হবে, আমরা এখান থেকে দুইটাই দেখাতে পারি। তুমি যদি এই প্রবলেম অনুসারে করতে চাও তখন এটাকে আমরা একটু এভাবে করে দেখাই, এটাকে আমরা একটু চেঞ্জ করি, আচ্ছা যেমন দেখো এটাকে আমরা P2 ধরলাম। এখন তুমি বলতে পারো শেষ অবস্থাটাকে আমরা B2 ধরে করতে চাচ্ছি, তাহলে এটা হবে B1। ওকে আর B2টা হচ্ছে কত V2 হোয়াট, আর B1 হচ্ছে এখন কত লিটার হবে, 2 লিটার হবে। কেন, আমরা 1 লিটার সাথে আর 1 লিটার, তাহলে 1 লিটার ছিল আগে 1 লিটার, এখন 2 লিটার হয়ে গেছে। আমরা যদি ছেড়ে দিই, আমরা যদি B1 যদি 2 লিটার বলে ছেড়ে দিই, তাহলে কি হবে, B2টা কি হবে, তাহলে V2 হচ্ছে P1 B1 বাই কত, এটা P1 হবে, এটা হবে কত P2। আচ্ছা হ্রদের পৃষ্ঠটাকে আমরা P2 ধরলাম, এটা P1 ধরলাম, কোনো অসুবিধা নাই। আমরা শেষ পরিণতিটাকে P2 ধরবো, 2 ধরবো, আর শুরুটাকে 1 ধরবো, তাহলে কিন্তু একদম এই কনফিউশনটা দূর হয়ে যায়। তাহলে V2 হবে কত P1 B1 বাই P2। ওকে তাহলে P2 হচ্ছে কত, P2 হচ্ছে 10 টু দি 5, আবার 105 ধরিও না, 10 টু দি 5 দিয়ে আছে হ্রদের পৃষ্ঠের চাপ। আর P2 হচ্ছে কত, তাহলে P2 100, আর P1 হচ্ছে কত, P1 হচ্ছে P2 প্লাস H রো জি, আর তার 105 H রো জি। আচ্ছা B1 কত হবে, এখন যদি 2 লিটার করে ছেড়ে দিই তাহলে দেখা যাচ্ছে আমরা B2 পাবো কত 10 লিটার। কিন্তু দেখো
বেলুনটা সর্বোচ্চ প্রসারিত হবে কত লিটার? 9 লিটার। তার মানে হচ্ছে এটা প্রসারণ হচ্ছে বেশি প্রসারিত হলো, সর্বোচ্চ প্রসারণ হচ্ছে বেশি প্রসারিত হলো, তাহলে বেলুনটি বিস্ফোরিত হবে, বেলুনটি বিস্ফোরিত হবে বা অক্ষত অবস্থায় পৌঁছবে না। তাহলে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে 1 লিটার প্রবেশ করে ছেড়ে দেওয়া হলো, আরও 1 লিটার, তার মানে আগে ছিল 1 লিটার, এখন 1 লিটার, 2 লিটার, তাহলে 2 লিটার হচ্ছে V1, আর V2টা কত? V2টা আমরা হিসাব করতে গেলে তাহলে এটাকে আমরা P1 ধরলাম, এটা P2 ধরলাম, ঠিক আছে। ওকে, সো এটা একদম ইজিলি সলভ করা যায়। এখন দেখো পদার্থবিজ্ঞান ল্যাবে একদল ছাত্র লক্ষ্য করলো বিশুদ্ধ পানিপূর্ণ পাত্রে বায়ুবুদ্ধ তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসার ফলে আয়তন 1.1 গুণ হয়। আয়তন যদি 1.1 গুণ হয়, এখানে আমাদের কিছু জিনিস বোঝার জন্য আমি একটু করে এটা আগেরটা মুছিয়ে দিচ্ছি। সো এটা এই প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 17-এর। আমি তোমাদের যদি একটু করে দেখাই, আচ্ছা এগুলো একটু মুছে দিলাম, কেন সেটা আমি দেখাচ্ছি, একটু দেখো। আয়তন 1.1 গুণ হলো, তারপর দেখো তাহলে পানির তাপমাত্রা ধ্রুব থাকলে পাত্রটির উচ্চতা কত? এটা সেম ক্যালকুলেশন। সো একটু দেখো, জাস্ট এইচটা কত, তোমাকে বললো পাত্রটির এইচ কত, তাহলে আমরা এইচ বের করতে চাইলে কি করব? এখান থেকে আমরা P1 V1 ইকুয়াল হচ্ছে কত? P1 V1 ইকুয়াল হচ্ছে কত? P2 V2। তাহলে P1 V1 ইকুয়াল হচ্ছে কত? P2 V2। এখান থেকে আমরা সলভ করে একদম যেটা 2 নম্বর যে প্রবলেমটা আমরা দেখাইছিলাম সেই অনুসারে আমরা এইচ এর মানটা বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে কি, তাহলে সব কিছু ঠিক আছে, বুদবুদ কত গুণ হলো? পানিপূর্ণ পাত্র তলদেশ থেকে ছেড়ে দেওয়ায় 1.1 গুণ হলো, তাহলে সেম ক্যালকুলেশন। তাহলে এখানে আমরা কি হবে সেটা হচ্ছে খেয়াল করো, B1 হচ্ছে কত? B1 যত হবে আর B2টা হবে কত? 1.1 B1। আচ্ছা, তাহলে এটা P2, এটা P1, সব কিছু ঠিক আছে। তাহলে P1 হচ্ছে কত? P2 প্লাস H রু G B1 ইকুয়াল হচ্ছে কত? 1.1, তাহলে P2 ইন্টু 1.1 B1। তাহলে এখান থেকে আমরা H এর মানটা বের করতে পারি, B1 চলে যাবে। তাহলে এখান থেকে আমরা H এর মান হচ্ছে কত? আমরা এখান থেকে একেবারে করতে পারি অ্যাকচুয়ালি, P2 প্লাস H রু G ইকুয়াল হচ্ছে 1.1 P2। তাহলে কত হবে? H এর মান হবে কত? 1.1 মাইনাস 1 P2। আমরা এখানে আসলে এটা কমন নিলাম, বাই হচ্ছে রু G। সো 1.1 মাইনাস 1 P2 হচ্ছে 10 টু দি 5, আর হচ্ছে কত? রু 1000 ইন্টু 9.8। ক্যালকুলেশন করলে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। এইচ এর মান হচ্ছে কত? 1.02 মিটার। একটু বলে আমি তোমাদের, সেটা হচ্ছে যে এখানে 1.1 গুণ হয়, অনেক তোমাদের 5 গুণ হয়, 10 গুণ হয়, ইটস ওকে। তোমাকে কত গুণ আয়তন হয় সেটা না বলে অনেক সময় বলতে পারে যে ব্যাস 5 গুণ হলো, ব্যাসার্ধ 5 গুণ হলো, ছেড়ে দেওয়ায় ব্যাস 5 গুণ হলো, ব্যাসার্ধ 5 গুণ হলো। মনে রাখবা যেহেতু গোলকের আয়তন হচ্ছে কত? 4/3 পাই আর কিউব। বি ইকুয়াল যেহেতু 4/3 পাই আর কিউব, তাহলে এখান থেকে সরাসরি বলতে পারো বি প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে মনে রাখবা ব্যাসার্ধ যদি তোমার দ্বিগুণ হয়, ব্যাসার্ধ দ্বিগুণ হলে তাহলে কত গুণ হবে? আয়তন হবে 8 গুণ। যেহেতু বি প্রপোর্শনাল টু, তাহলে কত? 2 আর কিউব যদি বলো, তাহলে বি প্রপোর্শনাল টু 8 ইন্টু আর কিউব, মানে আগের আয়তনের কত গুণ? বি প্রপোর্শনাল টু আর কিউব ইন্টু কত? 8। তার মানে তুমি বলতে পারো আগের আয়তনের কত গুণ হবে? 8 গুণ হবে। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় আয়তন হবে 8 গুণ, ব্যাসার্ধ 3 গুণ হলে আয়তন হবে কত গুণ? 27 গুণ, 4 গুণ হলে 64 গুণ, 5 গুণ হলে 125 গুণ। তাহলে মনে রাখ ব্যাসার্ধ যত গুণ হবে আয়তন হবে কিউব রিলেশন, আয়তন হবে কত? কিউব রিলেশন। আবার যদি ব্যাস দ্বিগুণ হয় তাতে কোনো প্রবলেম নাই, আমি তোমাদের সেটা বলে একটু দেখে এরকম, কারণ ভি ইকুয়াল 4/3 পাই আর কিউব হলে কি হবে? গোলকের আয়তন যেহেতু, এখান থেকে বি ইকুয়াল 4/3 পাই আর মানে হচ্ছে কত? D/2 কিউব, ব্যাসের অর্ধেক। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে 1/8 মানে 1/6 পাই ডি কিউব এখান থেকে পদ্ধতি, তার মানে বি প্রপোর্শনাল টু ডি কিউব। সো কোনো প্রশ্ন যদি এরকম বলা দেখে ব্যাস দ্বিগুণ হলো তাহলে আয়তন কত গুণ হবে? তাহলে ব্যাস দ্বিগুণ হলো বলছে তোমার, তাহলে B1 আর B2 হবে কত? 8B1। আর যদি তোমার ব্যাস যদি 3 গুণ হয় আয়তন হবে কত গুণ? 27 গুণ, কারণ ব্যাস বলো ব্যাসার্ধ বলো। তাহলে মনে রাখবা সেম ক্যালকুলেশন। সো তোমাকে আয়তন এত গুণ না হয়ে বলতে পারে যে ব্যাস 5 গুণ হলো। ব্যাস 5 গুণ হওয়া মানে হচ্ছে কি আয়তন কত গুণ হওয়া? 125 গুণ হওয়া, 5 কিউব। তাহলে অথবা ব্যাসার্ধ 5 গুণ হওয়া, তাও একই কথা, 125 গুণ হবে, মনে থাকবে। তাহলে ব্যাসার্ধ এত গুণ হওয়া আয়তন কত গুণ হবে? ব্যাসার্ধ n গুণ হলে আয়তন হবে n কিউব গুণ, 3 গুণ হলে 27 গুণ, 4 গুণ হলে 64 গুণ, 5 গুণ হলে 125 গুণ। সেটা ব্যাসের জন্য বলো, ব্যাসার্ধের জন্য বলো, সেম। এরকম অনেক অঙ্ক তোমরা সলভ করতে পারবা। তারপর বললো তরল মিশ্রিত করার পর পৃষ্ঠদেশে আসা বুদবুদের আয়তনের কোনরূপ পরিবর্তন হবে কি?
অর্থাৎ এখন যে আগে 1.1 গুণ হলো, এখন তোমাকে বললো একটি তরল মিশ্রিত করায় পানির ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়। ওকে ফাইন, তো আমরা B2 ফর্মুলাটা ইউজ করি, P1 V1 বাই সব ক্যালকুলেশন আগের মতোই, জাস্ট এইটা আমরা এখানে বসাই দিছি, এখানে আমরা এখানে বসাই দিছি। তাহলে এখানে কত হচ্ছে, জাস্ট ঘনত্বটা চেঞ্জ হলো, দ্বিগুণ হলো। তাহলে 1.1 আদি আয়তনের তাহলে কত গুণ হচ্ছে, 1.1 গুণ। তাহলে ঘনত্ব যখন স্বাভাবিক ছিল তখন আয়তন কত গুণ ছিল, 1.1 গুণ। ঘনত্ব দ্বিগুণ করাতে তোমার এই যে এখন বুদবুদের আয়তন কত গুণ হলো, বুদবুদের আয়তন হলো 1.2 গুণ, আদি আয়তনের 1.2 গুণ। তাহলে এখন আয়তনের পরিবর্তন কতটুকু, আদি আয়তন হচ্ছে নিচে আর চেঞ্জ অফ আয়তন ইন্টু 100%, ক্যালকুলেশন করলে আমরা 9.1% বৃদ্ধি পেল। অর্থাৎ তুমি যদি পার্সেন্টেজে নিয়ে না যাও, তাহলে তোমাকে বলতো আয়তনের কোনো পরিবর্তন হবে কিনা, তুমি বলবো আয়তনের পরিবর্তন হবে, মানে আগে ছিল 1.1 গুণ, এখন 1.2 গুণ হয়ে গেল আদি আয়তনে, সেটা বলতে পারো। অথবা তুমি যদি বলো কত গুণ, কত বেড়েছে, সেটা একটা থেকে একটা বিয়োগ করতে পারো, এত বেড়েছে। অথবা তুমি পার্সেন্টেজে বলো, তাহলে পার্সেন্টেজ হিসাব করলে কি করতে হয়, পার্সেন্টেজ হিসাব করতে হলে এরকম, চেঞ্জ উপরে নিচে হচ্ছে ইনিশিয়াল ইন্টু 100, চেঞ্জ উপরে নিচে হচ্ছে কি আদি অবস্থা, হোল ব্র্যাকেট ইন্টু 100%। অৌখিক নিয়ম যদি ভুলে যাও, প্র্যাকটিস করতে থাকো, আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।